সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। মানুষের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কিত আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের রক্ত সংবহন তন্ত্রের পুরো রক্ত সংবহন তন্ত্রটা নিয়ে আলোচনা করব। মানুষের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পালমোনারি সংবহন আর একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। মূলত পালমোনারি সংবহন হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের যে রক্ত সংবহন প্রক্রিয়া এটি, এবং সিস্টেমিক সংবহন হচ্ছে মানুষের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত সংবহন তন্ত্রের অথবা সারা শরীর থেকে হৃৎপিণ্ডে রক্ত যাওয়ার যে প্রসেস, এটি হচ্ছে সিস্টেমিক সংবহন। মূলত মানুষের রক্ত সংবহন তন্ত্রকে পুরো সিস্টেমটাকে আমরা যদি আলোচনা করি তাহলে এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা আজকে এই দুটি রক্ত সংবহন তন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব আর কি। চলুন আমরা আমাদের আজকের যে মূল আলোচনা সেখানে চলে যাই। আজকের ক্লাসে আমরা মানুষের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন, এই দুটি নিয়ে আলোচনা করব। এটি আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে প্রথমেই আলোচনার সুবিধার জন্য আমরা হৃদ কপাটিকাগুলো একটু দেখে নিই, কারণ এটি নিয়ে পরবর্তীতে আমি আর আলোচনা করব না। ঠিক আছে, এটি নিয়ে আলোচনা করব না। আমি আপনাদের এর আগের ক্লাসেও এই ছবিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, মানুষের হৃদ কপাটিকাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এটি হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। এখানে দেখানো হয়েছে এই যে আমরা দুইটি কালার আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা নীল বর্ণের বা ব্লু কালারের একটি অংশ দেখতেছি, হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে, এবং আরেকটি হচ্ছে লাল বর্ণের আরেকটি অংশ দেখতেছি, যেটার মাধ্যমে হৃৎপিণ্ডের আরেকটি অংশ দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে। এটির মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে, আপনারা যদি এই চিত্রটি খুব ভালোভাবে লক্ষ্য করেন, দেখুন মানুষের এই যে অংশটি রয়েছে এটি হচ্ছে হৃৎপিণ্ডের অলিন্দ, এবং এটি হচ্ছে নিলয়। এটি হচ্ছে অলিন্দ এবং এটি হচ্ছে নিলয়। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বা এর 4টি চেম্বার রয়েছে। একটা হচ্ছে অলিন্দ, এটা অলিন্দ, এটা অলিন্দ, এটা নিলয়, এটা নিলয়, এবং এগুলোর আলাদা নাম রয়েছে। আমরা এই সাইডটাকে বলতেছি ডান অংশ, এই সাইডটাকে বলতেছি বাম অংশ বা লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এটা যদি রাইট সাইড হয় তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, আর এটি হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এই চিত্রটি আমাকে প্রথমে বুঝতে হবে। এখন দেখুন যে হৃৎপিণ্ডের ডান অলিন্দের যে অংশটি রয়েছে এটা কিন্তু হচ্ছে নীল বর্ণের ব্লু কালারের রক্ত পরিবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে এই ব্লু কালারের অর্থই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, অর্থাৎ সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে গমনের বিষয়টি এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে দুইটি অংশ দেখতেছেন দুইটি হচ্ছে ভেনা কেভা। ভেনা কেভা হচ্ছে মহাশিরা। মানুষের শরীরে দুই ধরনের ভেনা কেভা থাকে, একটি হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা হচ্ছে মানুষের শরীরের উপরের অংশ, মস্তিষ্ক, মানুষের যে বাহু রয়েছে এই অংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিয়ে আসে। ঠিক আছে, এটা সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে। আর ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে মানুষের নিম্নাংশ থেকে, অর্থাৎ পা আর নিচের যে অংশটি রয়েছে হৃৎপিণ্ডের, এই পুরো অংশ থেকে হৃৎপিণ্ড রক্ত নিয়ে এসে হৃৎপিণ্ডের ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিয়ে আসে। সুপিরিয়র উপরের অংশ, হৃৎপিণ্ডের উপরের অংশ থেকে রক্ত কালেকশন করে, এবং ইনফিরিয়র হচ্ছে মানুষের শরীরের বা মানবদের নিম্নাংশ থেকে রক্ত এই দুইটি প্রধান শিরার মাধ্যমে সংবাহিত হয়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে। এরপরে ডান অলিন্দ সংকুচিত হয়ে যায়, এই যে ডান অলিন্দ সংকুচিত হয়ে গেছে, আর এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আমি এর আগের লেকচারে এই কপাটিকা নিয়ে আলোচনা করেছি। এই কপাটিকা খুলে যায়, খুলে যাওয়ার পরে হৃৎপিণ্ড ডান নিলয়ে প্রবেশ করে। ঠিক আছে, ডান নিলয়ে প্রবেশ করার পর ডান নিলয় সংকুচিত হয়ে যায়। এরপরে হচ্ছে এখানে হচ্ছে পালমোনারি যে কপাটিকা রয়েছে এটা খুলে যায়। এই পালমোনারি কপাটিকার সাথে সংযুক্ত হচ্ছে এটা হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কোথায় গিয়েছে? পালমোনারি ধমনী চলে গেছে হচ্ছে মানুষের ফুসফুসে। তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে এই পালমোনারি কপাটিকা পার হয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায়। ঠিক আছে, আমরা আশা করি নীল সাইডের অংশটা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব হচ্ছে যে এই যে লাল বর্ণের যে অংশটি, লাল বর্ণের অংশটির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন। ঠিক আছে, এটির সাথে সংশ্লিষ্ট কে? এটির সাথে সংশ্লিষ্ট হচ্ছে হৃৎপিণ্ডের এওর্টা বা প্রধান ধমনী এবং হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়।
তাহলে এটা কিভাবে সংবাহিত হয়? প্রথমত হচ্ছে মানুষের এই যে দুটি আমরা শিরার অংশ দেখতে পাচ্ছি, এই দুটি শিরা মূলত হচ্ছে, একটি হচ্ছে পালমোনারি শিরা, আর একটি হচ্ছে এটি হচ্ছে সম্ভবত করোনারি ধমনী আর কি, ঠিক আছে, করোনারি ধমনী, আর এটা পালমোনারি শিরা। মানে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের, এই যে হৃৎপিণ্ডে প্রবেশ করলো, হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করলো, বাম অলিন্দ প্রবেশ করার পরে এই হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাস্পিড কপাটিকা থাকে, এই বাইকাস্পিড কপাটিকা পার হয়ে হৃৎপিণ্ডের বাম নিলয়ে প্রবেশ করে এবং বাম নিলয় সংকোচনের ফলে এই অ্যাওর্টিক যে কপাটিকা রয়েছে, এই যে আরেকটি কপাটিকা রয়েছে, এটা অ্যাওর্টিক কপাটিকা, এই অ্যাওর্টিক কপাটিকার মাধ্যমে হৃৎপিণ্ড এই অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়, ঠিক আছে। এইভাবে মানুষের শরীরে অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে রক্ত চলে যায় এবং সুপিরিয়র ভেনা কেবা ইনফিরিয়র ভেনা কেবার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে পালমোনারি ধমনীর মাধ্যমে আবার ফুসফুসে চলে যায়, ঠিক আছে। তাহলে একদিক থেকে আমরা দেখতেছি এই ফুসফুস থেকেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দ প্রবেশ করে বাম নিলয় থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে, এবং সাথে সাথেই কি হয় যে হৃৎপিণ্ডের ইনফিরিয়র ভেনা কেবা সুপিরিয়র ভেনা কেবাতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে ট্রাইকাস্পিড কপাটিকা পার হয়ে হৃৎপিণ্ডের ডান নিলয়ে আসে, ডান নিলয় থেকে এই পালমোনারি কপাটিকা পার হয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়, ঠিক আছে। এই কারণে মানুষের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে দ্বিচক্রী, অর্থাৎ দুইটা চক্র সম্পন্ন হয় এখানে, ঠিক আছে, দ্বিচক্রী সংবহন বলা হয়, ঠিক আছে। আমরা এইখানে যে কপাটিকাগুলো যে আগে বলেছিলাম, এটি হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, এটি হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, এবং এটি হচ্ছে পালমোনারি কপাটিকা, এবং আর এটি হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, এটা পালমোনারি কপাটিকা, ঠিক আছে। এটা অ্যাওর্টিক কপাটিকা হবে, এখানে এটি ভুল আসছে আর কি। আচ্ছা, জয়গার কি আমরা এটি নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, আর এখানে আমি হৃৎপিণ্ড নিয়ে যে বিষয়টি আলোচনা করেছি, পরবর্তীতে আমি যখন পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহন বলবো, তখন আমি হৃৎপিণ্ডের এই অংশগুলো নিয়ে আর আলোচনা করব না আর কি, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে এখানে মানুষের, এখানে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন যে মানুষের এই ফুসফুস এবং হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের রক্ত সংবহনের যে সিস্টেমটি দেখানো হয়েছে। আমি আগেই বলেছি এই যে নীল অংশ দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহনের ছবিটি দেখিয়েছি, যেটার মাধ্যমে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই বাইরে, আবার প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আমরা ভিতরে ইনজেক্ট করি। এই যে লাল বর্ণের অংশটি দেখানো হয়েছে, এটার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং হৃৎপিণ্ড থেকে অ্যাওর্টার মাধ্যমে সেই সারা শরীরে এখানে আমি যে সংবহনটি দেখিয়েছি এটি মূলত হচ্ছে ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের সম্পর্ক আর কি। এই কারণে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে পালমোনারি সংবহন আমরা কাদের বলবো? পালমোনারি সংবহন হচ্ছে মানব দেহের হৃৎপিণ্ড থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত সংবহন প্রক্রিয়াকে পালমোনারি রক্ত সংবহন বলা হয়। এই প্রক্রিয়ায় পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা প্রধান ভূমিকা পালন করে থাকে। তাই পালমোনারি ধমনী হচ্ছে এই যে এটা হচ্ছে পালমোনারি ধমনী, এবং হচ্ছে পালমোনারি শিরা হচ্ছে এই যে অংশটা হচ্ছে পালমোনারি শিরা, এই যেখানে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে, পালমোনারি শিরা, ঠিক আছে। এই পালমোনারি শিরার মাধ্যমে এই যে এটা পালমোনারি শিরা, ঠিক আছে, এটার মাধ্যমে রক্ত মানুষের হৃৎপিণ্ডের এই যে বাম অলিন্দ আছে এখানে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে ছবিটি দেখিয়েছি এটি হচ্ছে পালমোনারি সংবহনের একটি ছবি, শুধুমাত্র পালমোনারি সংবহনের ছবি দেখানো হয়েছে, ঠিক আছে। এটা নীল অংশটা হচ্ছে ফুসফুসের, যেখানে ফুসফুসে যে অ্যালভিউলাস গাত্র রয়েছে এখানে কার্বন ডাইঅক্সাইডকে ব্যাপন প্রক্রিয়া ছেড়ে দেয়, আর ফুসফুস সেটাকে মানে সংকোচন প্রসারণের মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে আমরা সেই গ্যাসটাকে বের করে দিই, ঠিক আছে। আর লাল বর্ণের অংশটির মাধ্যমে এটা দেখানো হয়েছে ফুসফুস থেকে যে আমরা প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন পালমোনারি শিরার মাধ্যমে এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকা হয়ে হৃৎপিণ্ডের বাম নিলয়ে আসে, বাম নিলয় থেকে অ্যাওর্টার মাধ্যমে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে চলে যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের রক্ত সংবহনটা দেখানো হয়েছে, ঠিক আছে। মানে ফুসফুস থেকে আমরা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে পালমোনারি শিরার মাধ্যমে, আর হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে যায় পালমোনারি ধমনীর মাধ্যমে, ঠিক আছে। এই যে রক্ত সংবহনের সিস্টেমটা এটাকে আমরা বলছি পালমোনারি সংবহন।
আচ্ছা, আমরা এখানে আরেকটি ছবি দেখবো আর কি পালমোনারি সংবহনের। এই যে এখানে আরেকটি ছবি দেখানো হয়েছে, লাল বর্ণের অংশে দিয়ে আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেখাবো। এটা যদি আমরা সারা দেহকে কল্পনা করি, মানে এটা সারা দেহে কীভাবে রক্ত সারা শরীরে চলে যায়, যেহেতু আমরা এখানে আলোচনা করতেছি পালমোনারি সংবহন নিয়ে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের রক্ত সংবহনের কথাটা এখানে আলোচনা করবো আর কি। এখানে দেখানো হয়েছে এই যে হৃৎপিণ্ডের, এটি হচ্ছে নিলয়, এটি হচ্ছে অলিন্দ, এটি হচ্ছে নিলয়, এটি হচ্ছে অলিন্দ। এখান থেকে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মানুষের সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে এটি হৃৎপিণ্ডের পালমোনারি ধমনির মাধ্যমে এটি মানুষের কি বলে ফুসফুসে চলে যায়। আবার ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপার্টিকা পার হয়ে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে এঅর্টার মাধ্যমে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়। ঠিক আছে, এটা মূলত পালমোনারি সংবহন। পালমোনারি সংবহনের মধ্যে সারা দেহের কথাটা আসবে না, শুধুমাত্র আসবে ফুসফুসের সাথে হৃৎপিণ্ডে যে রক্ত সংবহন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা, এটা হচ্ছে ফুসফুস আর এটা হচ্ছে মানুষের সারা শরীর সমস্ত দেহ, এটা বলার আর অপেক্ষা রাখে না। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যেটা দেখব সেটা হচ্ছে মানুষের সিস্টেমিক সংবহন। তাহলে সিস্টেমিক সংবহন কি? সিস্টেমিক সংবহন হচ্ছে মানব দেহে হৃৎপিণ্ড থেকে সমস্ত দেহে এবং সমস্ত দেহ থেকে হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়াকে এটাকে বলা হয়েছে, এটাকে বলা হয় সিস্টেমিক রক্ত সংবহন বলে। ঠিক আছে, এই প্রক্রিয়ায় এঅর্টা এবং সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, জায়গার কি এখানে কী লেখা থাকলো সেটা বড় কথা নয়, এখানে কথাটা ভুল আছে আর কি। এটাকে পালমোনারি কথা হবে না, এখানে সিস্টেমিক রক্ত সংবহন কথা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা জায়গার কি আমরা এখানে এটা একটু বিস্তারিত আমরা দেখব আর কি, যে সিস্টেমিক সংবহনের মাধ্যমে কিভাবে সারা দেহে রক্ত সংবাহিত হয়ে থাকে। ঠিক আছে, আমি এই চিত্রের মাধ্যমে আসলে পুরো বিষয়টি, মানুষের সিস্টেমিক সংবহনের পুরো বিষয়টি এখানে নিয়ে এসেছি, যে মানুষের হৃৎপিণ্ড থেকে কিভাবে সারা শরীরে রক্ত পরিবাহিত হয়ে থাকে। ঠিক আছে, আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন, আমরা এখানে যে নীল বর্ণের যে অংশটি দেখাচ্ছি, এই নীল বর্ণের অংশটির মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের কথা এখানে বলা হয়েছে, যেটি সারা শরীর থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং হৃৎপিণ্ড থেকে সেটা পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায় এবং ফুসফুস থেকে সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই যে বাইরে বের করে দিই। আবার অক্সিজেন আমরা ইনজেক্ট করি ফুসফুস থেকেই, এটা হৃৎপিণ্ডের পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপার্টিকা পার হয়ে হৃৎপিণ্ডের বাম নিলয় এবং বাম নিলয় থেকে এই যে এঅর্টার মাধ্যমে, এই এঅর্টার মাধ্যমে সারা শরীরে এই যে লাল বর্ণের অংশটির মাধ্যমে আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্তের কথা এখানে দেখানো হয়েছে। এটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় আর এখানে অক্সিজেন ইনজেক্ট হয়। ঠিক আছে, অর্থাৎ মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে অক্সিজেন। আর এখানে এই যে মানুষের যে হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে যে প্রধান মহাশিরাটি বের হয়, এটি দুইটি ভাগে ভাগ হয়, একটি উপরের অংশে আর একটি নিচের অংশে। এই উপরের অংশে যেটা রক্ত সংবাহিত হয় সেটাকে আমরা বলছি হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এবং নিচের অংশে যে রক্ত, মানে যেখান থেকে রক্ত সংগ্রহিত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে, এই নিচের অংশটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। অর্থাৎ এই দুইটা মূল ভেনা কেভার মাধ্যমে সারা শরীরে শিরা উপশিরাগুলো সৃষ্টি হয়েছে। শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মানুষের হৃৎপিণ্ডে আসে, এটা আপনারা জানেন। ঠিক আছে, আর এই যে ধমনী থেকে, ধমনী কোনটা? এঅর্টার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে প্রবেশ করে। ঠিক আছে, হৃৎপিণ্ডে তো এঅর্টা হচ্ছে এই যতগুলো ধমনী রয়েছে, বা এটাকে বলে মহাধমনী বা এঅর্টা, এই যে এঅর্টা। ঠিক আছে, এই এঅর্টার মাধ্যমে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়। কোথায় কোথায় যায়? এই যে এখানে যে আমরা লাইনটি দেখিয়েছি, এটা হচ্ছে মেসেন্টারিক আর্টারিস, অর্থাৎ মেসেন্টারিক ধমনী। মেসেন্টারিক ধমনী হচ্ছে অর্থাৎ মানুষের পৌষ্টিকতন্ত্রে যে প্রধান নালীর মাধ্যমে, এঅর্টার যে প্রধান শাখা নালীটি রয়েছে, এটির মাধ্যমে মানুষের যে পৌষ্টিক নালী রয়েছে এখানে রক্ত পরিবাহিত হয়ে থাকে। এবং রেনাল ধমনীর মাধ্যমে, এই যেটা হচ্ছে রেনাল ধমনীর মাধ্যমে মানুষের কিডনিতে রক্ত পরিবাহিত হয়, এবং ইলিয়াক আর্টারির মাধ্যমে মানুষের পা এবং নিম্নাংশ নিতম্বের যে অংশ রয়েছে এই পুরো অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়ে থাকে। ঠিক এটা যদি ইলিয়াক আর্টারি হয় তাহলে এটা ইলিয়াক ভেইন, শিরার মাধ্যমে সারা শরীরে অক্সিজেন যাওয়ার ফলে সেল রেসপিরেশনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে এই শিরা বহন করে নিয়ে আসে। এই শিরা রক্ত কোথা থেকে সংগ্রহ করে? এই যে মানুষের সারা শরীর নিতম্বের সব অংশ থেকে সংগ্রহ করে। এরপরে হচ্ছে এটা হচ্ছে রেনাল ভেইনের মাধ্যমে কিডনি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে। এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে,
এরপর হচ্ছে হেপাটিক ভেইনের মাধ্যমে। হেপাটিক আর্টারি আছে, এটা হচ্ছে হেপাটিক আর্টারি। আচ্ছা, আমি এটা নিয়ে একটু পরে বলবো আর কি, যে হেপাটিক আর্টারি এবং এটার মধ্যে যে আরেকটা কানেকশন, এটাকে আমরা বলে হচ্ছে হেপাটিক পোর্টাল। আচ্ছা, পোর্টাল মানে হচ্ছে কি, অর্থাৎ পার্শ্বরেখা, মানে পার্শ্ব যে ধমনী বা শিরা, এই বিষয়টি গেলে পোর্টাল। শিরাতন্ত্র, এটা শিরা সাধারণত হয়, শিরা ভাগ হয়ে যায়। অর্থাৎ মানুষের এই যে লিভারের সাথে যে পৌষ্টিক, হ্যাঁ, এই যে পৌষ্টিকতন্ত্রের যে একটি পার্শ্ব শিরার অবস্থান, এটাকে বলে হেপাটিক পোর্টাল। অ্যামফিবিয়া শ্রেণীর যে কর্ডাটা রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু রেনাল পোর্টাল তন্ত্র থাকে, ঠিক আছে, পোর্টাল শিরা থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হেপাটিক পোর্টাল শিরা থাকে, রেনাল পোর্টাল শিরাতন্ত্র থাকে না। অর্থাৎ অ্যামফিবিয়া যে কর্ডাটার যে অ্যামফিবিয়া ক্লাস রয়েছে, এদের সাথে কিন্তু এই এদের হেপাটিক পোর্টাল তো থাকেই, এর সাথে হচ্ছে রেনাল পোর্টালও থাকে। রেনাল পোর্টাল আছে কিসের সাথে, মানে এই যে পৌষ্টিকতন্ত্রের সাথে কিডনির যে সম্পর্ক, সেটা হচ্ছে রেনাল পোর্টাল। আর পৌষ্টিকতন্ত্রের সাথে যদি লিভারের সম্পর্ক থাকে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল। মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হেপাটিক পোর্টাল থাকে, রেনাল পোর্টাল থাকে না। কিন্তু কর্ডেটের ক্ষেত্রে, মাছ এবং অন্যান্য অ্যামফিবিয়াদের ক্ষেত্রেও সাধারণত হেপাটিক পোর্টাল এবং রেনাল পোর্টাল দুটোই উপস্থিত থাকে। আমি এখানে পুরোপুরি বিষয়টি এখানে আলোচনা করেছি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহলে এই যে অংশগুলো, এই সবগুলো মিলে ইনফিরিয়র ভেনা কেভা তৈরি করে। অর্থাৎ এখানে যতগুলো শিরা, শাখা, প্রশাখা, উপশাখা আছে, এগুলো ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে প্রবেশ করে, এবং ডান নিলয় থেকে এই পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায় কার্বন ডাইঅক্সাইড, এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, ঠিক আছে। এবং এটা জুগুলার ভেইন, ঠিক আছে, বা সাবক্লেভিয়ান ভেইন। এটা যে হাতের যে পেশিগুলো রয়েছে, মানুষের মস্তিষ্ক, ব্রেন, এই যে হেড এবং আর্মস, এই যে এটা হচ্ছে হেড এবং আর্মস, মানুষের উপরের অংশ আর কি, যে অংশ, হ্যাঁ, এখান থেকে সুপিরিয়র ভেনার কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঠিক অনুরূপভাবে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে এওরটা মহাধমনী দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে, ঠিক আছে। এই দুটি ভাগের মাধ্যমে প্রথমে এই যে মেসেন্টারিক আর্টারিজ, এরপরে রয়েছে হেপাটিক আর্টারি, এটার মাধ্যমে যকৃতে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত, পৌষ্টিক নালীতে যায়, এরপরে রেনাল আর্টারির মাধ্যমে কিডনিতে যায়, ইলিয়াক আর্টারির মাধ্যমে সারা শরীরের নিচের যে অংশ, পায়ের, হ্যাঁ, এবং কিডনির যে নিচের অংশগুলো আর কি, নিতম্বের সব অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়, ঠিক আছে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার এই যে হৃৎপিণ্ডে প্রবেশ করে ফুসফুসের মধ্যে বের হয়। তার মানে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকা পার হয়ে হৃৎপিণ্ডের বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় সংকোচনের ফলে এওরটার মাধ্যমে রক্ত, এই যে এওরটার মাধ্যমে রক্ত সব জায়গায়, যে ক্যারোটিড আর্টারি বা সাবক্লেভিয়ান আর্টারিজ, এটার মাধ্যমে মানুষের হাতে, বাহুতে, মানুষের মস্তিষ্কে রক্ত চলে যায়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আবার এই যে নিচের অংশ থেকে এখানে যকৃতে আসে, এরপরে পৌষ্টিকতন্ত্রে আসে, এরপরে হচ্ছে এটার মাধ্যমে কিডনিতে আসে, এবং রেনাল আর্টারির মাধ্যমে কিডনিতে আসে, এবং ইলিয়াক আর্টারির মাধ্যমে পা এবং নিতম্বের বিভিন্ন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসে। এখান থেকে সেল রেসপিরেশন করে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড ইলিয়াক ভেনের মাধ্যমে যেতে থাকে, রেনাল ভেনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যেতে থাকে, হেপাটিক পোর্টাল হয়ে হেপাটিক আর্টারি ভেইন হয়ে, মানে হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে এটি ইনফিরিয়র ভেনা কেভা থেকে রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে, এবং উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে। ডান অলিন্দ থেকে ওই ট্রাইকাসপিড কপাটিকা পার হয়ে হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে পালমোনারি, যে মানুষের পালমোনারি যে কপাটিকা রয়েছে, সেটা ভেদ করে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে আসে, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে যায়। মূলত এটি হচ্ছে মানুষের সিস্টেমিক সংবহন। আশা করি আমি এখানে পুরোপুরি বিষয়টি ক্লিয়ার করেছি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কারো সমস্যা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে বিষয়টি জানাতে পারেন। পরবর্তীতে আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এখানে পালমোনারি সিস্টেমিক সংবহনের আমি এখানে আরেকটি ছবি দেখিয়েছি। আমি এই বিষয়গুলো আলোচনা করেছি, যে এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক। এখানে লাল বর্ণের অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অংশে সংবাহিত হয়। আমি মূলত এর আগের যে চিত্রটি রয়েছে, এটার মাধ্যমে সব কিছু স্পষ্ট করেছি। এই যে এটা হচ্ছে হেপাটিক পোর্টাল, মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে যকৃতে যে সম্পর্ক, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল। পৌষ্টিকতন্ত্রের সাথে যদি কিডনির সম্পর্ক থাকতো, লাইন থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে রেনাল পোর্টাল। মানুষের ক্ষেত্রে শুধু হেপাটিক পোর্টাল থাকে, রেনাল পোর্টাল থাকে না। তবে অ্যামফিবিয়া এবং মাছ, এদের হেপাটিক পোর্টাল এবং রেনাল পোর্টাল দুইটাই থাকে,
ঠিক আছে। আর লোয়ার লিম্স মানে হচ্ছে মানুষের নিম্নাংশ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তে পরিণত হয়। এগুলো সবগুলো সুপিরিয়র ভেনা কেভা। এই যে সুপিরিয়র ভেনা কেভা কোনটা, এই যে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। এই দুইটা ভেনা কেভার মাধ্যমে হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ড থেকে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়। এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের এই যে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে এওর্টার মাধ্যমে সারা শরীরে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়। ঠিক আছে। এই যে এখানে আমি আরেকটি ছবি সংযুক্ত করেছি, আপনারা ছবিগুলো দেখলে আরও বুঝতে পারবেন। এখানে ছবিগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই নীল বর্ণের অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন বোঝানো হয়েছে, আর লাল বর্ণের অংশ দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এটা বোঝানো হয়েছে। ঠিক আছে। এই যে আপনারা যে সমস্ত জায়গায় লাল লাল অংশ দেখতেছেন, এই সবগুলোর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। ঠিক আছে। এই যে এখন মানুষের যে ব্লাড ক্যাপিলারি, আমি এরপরে মানুষের রক্ত বাহিকাগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত, তখন আপনার বিষয়গুলো বুঝতে পারবেন। মানুষের রক্ত বাহিকা কিন্তু ওই যে ব্লাড ক্যাপিলারি থাকে, এটা কিন্তু দুই ধরনের থাকে। একটা হচ্ছে এওর্টা থেকে যে সারা শরীরের ধমনীগুলো যেখানে এসে শেষ হয়, এটা ব্লাড ক্যাপিলারি। এই ব্লাড ক্যাপিলারির একটা অংশ অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছেলে দেয় এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেল থেকে আবার নিয়ে নেয়। ঠিক আছে। এই কারণে দেখেন এই ব্লাড ক্যাপিলারি পুরোটাই কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এখানে অক্সিজেন সমৃদ্ধ, আবার এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, মানে যেখানে নীল বর্ণ হয়ে গেছে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। ঠিক আছে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা এখানেই রাখবো। লেকচারটি অনেক বড় হয়ে গেছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা লেকচারটি কয়েকবার দেখবেন। ঠিক আছে। তাহলে সবগুলো পরিচয় আপনারা বিষয়গুলো আরও স্পষ্ট হবে আর কি। যাই হোক আর কি, আমি এতক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, আমি প্রভাষক প্রাণীবিজ্ঞান বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত রয়েছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী মানুষের রক্ত সংবহনতন্ত্রের আরও কিছু বিষয়গুলো, বিশেষ করে রক্তবাহিকাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে মানুষের সারা শরীরের ধমনী এবং শিরাগুলো কিভাবে বিস্তার লাভ করেছে এবং তাদের নাম সহ আমরা সেগুলো দেখার চেষ্টা করব আর কি। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।